ফেসবুকে আমরা হামেশাই দেখতে পাই একটা পোস্ট যে বৃদ্ধাশ্রমে যেই বৃদ্ধ বা বৃদ্ধা বা মা বাবারা যান, তারা অধিকাংশই তাদের সন্তান হলো পুত্র সন্তান, ছেলের মা বাবারাই নাকি অধিকাংশ সময় বৃদ্ধাশ্রমে যায়। এবং তারা, যেসব ছেলেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা খুব উচ্চ পদে কাজ করে, তাদের বাবা মাকেই মানে দেখা যায় বৃদ্ধাশ্রমে, বেশিরভাগ সময় সেটাই দেখা যায়। আর এর জন্য এই বৃদ্ধাশ্রম মানে এখন তো ব্যাঙের ছাতার মতন বৃদ্ধাশ্রম গজিয়ে গেছে। এইগুলো গজাবার মূল কারণ হলো এই সব ছেলেরা। মেয়েদের কিন্তু কোনো দোষ নেই, মেয়েরা কিন্তু তাদের শ্বশুরবাড়ি দেখবে, সামলাবে না তাদের মা বাবাকে দেখবে। কিন্তু এটা কিন্তু ঠিক কথা নয়। অনেক ক্ষেত্রে মেয়ের বাবা মাকেও আমি দেখেছি বৃদ্ধাশ্রমে যেতে, এবং মেয়েই বা দেখবে না কেন? এখন তো ছেলে মেয়ে উভয়ই সম্পত্তির ভাগ পাচ্ছে, তো দুজনেরই সমানভাবেই তাদের বাবা মাকে দেখা উচিত, তাহলে তো তাদের বৃদ্ধাশ্রমে যেতে হয় না। কিন্তু আজকে আমার বক্তব্য সেই প্রসঙ্গে না। কি প্রসঙ্গে সেটা আমি ক্রমশ বলছি, তবে এই বৃদ্ধাশ্রম নিয়ে। তো তার আগে আমি প্রত্যেককে, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, এবং আমার পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আজকে আমার মানে যা যা বলতে চাই সেগুলো আমি সেই দিকে আমি অগ্রসর হচ্ছি। শোনো, তো প্রথমে কয়েকটা ঘটনা আমি বলে নিই। আমার এক ননদের বন্ধু, মানে খুবই বন্ধু, তারা একসঙ্গে এমএসসি করেছে ইউনিভার্সিটিতে, পরবর্তীকালে বিএডও করেছে ম্যাথসে। দুজনেই ম্যাথস নিয়ে পড়াশোনা করেছে, অঙ্ক। খুব কাছের বন্ধুরা মনে হয় না যে মানে আস্তে আস্তে পারিবারিক সম্বন্ধ তাদের মধ্যে স্থাপন হয়ে যায়, নিজের মা বাবার মতন তাদের মা বাবাকে দেখতে আরম্ভ করে, মানে উভয় দিকটাই। এদেরও সেরকম সম্পর্ক, যাকে বলে অন্তরঙ্গ সম্পর্ক বলা হয়, বা এক আত্মা দুই শরীর যেরকম বলো, এইরকম। তো এই যে আমার ননদের বন্ধু, তার নাম ছিল সেবাদি। নামটা কি সুন্দর না? তা যায় আনকমন। তো তার একটা ছেলে একটা মেয়ে। ছেলেটি মেক্সিকোতে থাকে, সেখানে সে প্রতিষ্ঠিত, তার বউ সন্তানাদি নিয়ে সে সেখানে থাকে, এবং মেয়েটির বিয়ে হয়েছে দিল্লিতেও সেও একটা ভালো বাড়িতে, উচ্চবিত্ত পরিবারেই তার বিয়ে হয়েছে, এবং নিজেও সে স্কুলে একটি পড়ায়। তো ওই করোনার পর 2023 সালে তাদের মানে ওই সেবাদি রিটায়ার করলো, তার হাজবেন্ড আগেই রিটায়ার করে গেছে, আমার ননদও করলো, যদিও এক স্কুলে তারা চাকরি করতো না, অন্য মানে ডিফারেন্ট স্কুলে। দুজনেই একই বয়সী বলে 2023-এ রিটায়ার করলো। এবং তখন সে ভাবলো এবার গুছিয়ে সে সংসার করবে। এতদিন তো স্বামী স্ত্রী দুজনেই দৌড়েছে, এবার সে গুছিয়ে সংসার করবে, মনোমতো করে রান্না বান্না করবে, ঘর সাজাবে, গাছ লাগাবে। কিন্তু বিধির বাম, ওই 2023-এরই শেষের দিকে তার স্বামী তাকে ছেড়ে চলে গেল হার্ট অ্যাটাকে। তারপরে তো সে একা হয়ে গেল, মানে 2024 থেকে সে একাই। তো তখন ছেলেমেয়েরা বলল যে মা তুমি থেকো না, বিশেষ করে ছেলের বউ বলল যে তুমি আমার সঙ্গে এসে থাকো। তার আগেও কিন্তু ছেলে বিদেশে যাবার পরও এরা স্বামী স্ত্রী কিন্তু গেছিল, সেখানে থেকেছিল, মানে একাধিকবার গেছে। তখন ছেলে বলল মা তুমি এখানেই চলে এসো, এখানেই থাকো আমাদের সঙ্গে, তোমারও ভালো লাগবে, একটা অন্য দেশে বাড়িটা থাক, হয়তো বছরে একবার দুবার তুমি গিয়ে বাড়িটাকে দেখে আসবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে আসবে, ওরা সল লেগে থাকে। তা সেরকমই ঠিক হলো। তো কথাটা হলো কি করে, রিসেন্টলি এই বছরই পুজোর আগে সে বৃদ্ধাশ্রমে চলে গেছে। তো কারণ কি আমি তো জিজ্ঞাসা করতে পারি না, তো আমার ননদ জিজ্ঞাসা করেছিল যে কারণ কি। তো ছেলে তো তোকে আমি শুনেছি মানে ডেকে নিয়ে গেছিল ভালোভাবেই, মানে
দায় সারাভাবে সে রাখিনি, ভালোভাবেই সে রেখেছিল। তাহলে তুই এই ১.৫ বছর মানে দাদা চলে যাবার ১.৫ বছরের মধ্যে তুই এই এই করলি কেন, মানে এই সিদ্ধান্ত নিলি কেন? তখন সে কি বললো শোন, বললো হ্যাঁ আমি মেক্সিকোতে গেছিলাম, তোরা সবাই জানিস আমি ৩ মাস ছিলাম সেখানে, সব ভালো। আমার বৌমা বেরিয়ে যাবার আগে, সেও কর্মরতা, বেরিয়ে যাবার আগে কি কি আমি খাবো এবং আমার শরীর যাতে ভালো থাকে, আমি ফিট থাকি, সেই জন্য নানা রকমের খাওয়ার, তোমার হেলথ কনসিয়াস যেই সব খাবারগুলো খেলে হয়, মানে কনসিয়াসনেস বাড়ে, সেইগুলো সেই সব খাবার। তারপরে বেশিরভাগই তো ওরা সেদ্ধ বা অনেক পদ করে না। আবার শনি রোববার আমার ছেলে বাজার করতো, আমি মনোমতো ওদের রান্না করে খাওয়াতাম এবং ছেলে বউ তাদের একটি ছেলে, তারা তারিফ করে খেত এবং খুব ভালোবাসতো, আমাকে খুব আদর যত্নেই রেখেছিল। এবং আমাকে বলেছিল ফ্ল্যাটের তুমি, আমরা যখন থাকবো না তুমি ফ্ল্যাট বন্ধ করে ওই, এবং ছেলেটিও তার স্কুলের পর একটা ক্রেশে চলে যেত, মানে আমাকে কোনো বার্ডেন বা আমাকে কোনো বোঝা চাপিয়ে দেয়নি, মানে তোমাকে এটা আছো বলে এটা করতে হবে, ওটা করতে হবে, আমার ছেলে মেয়েকে তুমি দেখবে না বা ছেলেকে দেখবে না কেন, তুমি তো বাড়িতে বসে আছো, এইসব কিছু না। এমনকি বলেছিল এই ফ্ল্যাটের চাবি দিয়ে তুমি মাঝে মাঝে বিকেলবেলা গিয়ে একটু হেঁটে আসতে পারো, তো আমি তাই করতাম। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম জানিস, ওদের না কোনো সময় নেই, মানে আমার তো ইচ্ছে করে যে এরপর মানে সন্ধ্যের পর যখন ওরা বাড়ি ফিরছে আমি ওদের সঙ্গে কথাবার্তা বলি, গল্প করি, সে আড্ডা মারি, সেই জিনিসটা কিন্তু নেই। বৌমা এসে ঢুকে গেল রান্নাঘরে, সেদিনকার রান্না করতে হবে, পরের দিনেরটা তাকে গুছিয়ে রাখতে হবে, কারণ তাকেও তো বেরোতে হবে, ছেলের টিফিন গুছিয়ে রাখতে হবে, তাকেও যেতে হবে, মানে বাচ্চাটার করে রাখতে হবে, মানে কেটে কুটে করে রাখতে হবে। আমাকে যে বলছে করো সেটা কিন্তু বলছে না, আমি এগিয়ে গিয়ে করতে চাইলে বলে না না তুমি থাকো, তখন আমি বলতাম যে আমি কি গেস্ট, আমি তো তোর মা, আমাকে করতে দে না। তখন বলি না ঠিক আছে তুমি করো, তুমি শনি রোববার রান্না করো, ওটাই যথেষ্ট, মা তো এখন বয়স হয়ে গেছে, তুমি রেস্টে থাকো, এই জিনিসটা বলতো। এবং বৌমা খুব হাসি মুখ, যখন ডিনার করতো তখন সবার আগে আমাকেই বলতো মা আপনি বসে খেয়ে নিন, তারপরে আমরা সব একসঙ্গে বসেই খাবো, আপনি আগে বসুন বলে আমাকে আগে সার্ভ করতো। আমি যদি বলতাম আমি নিয়ে নিচ্ছি, ওরা যেমন যে যার মতন নিয়ে নেবে, না না আপনাকে আমি গুছিয়ে দিচ্ছি, মানে যত্নের কোনো ত্রুটি নেই। এবং আমার ওখানে গিয়ে একটু শরীর খারাপ হয়েছিল, একটু ডিহাইড্রেশনও হয়েছিল, তো সঙ্গে সঙ্গে ওরা বড় ডক্টরকে কল করেছিল, মানে যত্ন আত্মি, খাওয়া দাওয়া, বেড়াতে নিয়ে যাওয়া, উইকেন্ডে টুকটাক বেড়াতে নিয়ে যেত। কিন্তু আমার যে কথা বলা, আমার যে গল্প করা, সেই জিনিসটা যেন কোথায় হারিয়েছে। দেশ শুধু সবাই যেন সকাল থেকে দৌড়চ্ছে সেই সন্ধেবেলা বাড়ি আসা, মানে সবাই বড় ব্যস্ত। বা বৌমা বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ছেলের পড়াশুনো ক্রেজে করিয়ে দেওয়া আছে, সেগুলো একটু দেখলো, বই টই গোছালো, এই করলো, ওদের তো বেশি বই খাতা নেই, বেশিরভাগই কম্পিউটারে পড়াশুনো, তো বৌমা একটু দেখে দেখে নিল, দিয়ে রান্নাঘরে গোছাতে আরম্ভ করে দিল। ছেলেও কিছুক্ষণ কথা বলে মোবাইল দেখছে, নয় ল্যাপটপে সে তার অফিসের কাজ করছে এবং মোবাইল নিয়ে বসে গেল বা টিভি চালিয়ে দিল। ও আমি হয়তো এখানকার তো সিরিয়াল সেখানে নেই, তো আমার মনের মতো কোনো কিছুই সেখানে নেই, শুধু যত্ন করে করছে, সেটা ঠিক কথা, ওটাতে আমি 100 দিচ্ছি। কিন্তু আমার তো শুধু পেটের চাহিদা বা পেটের খিদেটাই আসল না, আমার তো একটু মনের আনন্দ, মানসিক শান্তি, যে আমি সবাই মিলে বসে গল্প করছি, হাহা করে হাসছি, আড্ডা দিচ্ছি, এ দেখি সবাই দৌড়চ্ছে, বাবা আমি থাকতে পারবো না, আমি মাস 3 থেকে চলে এসেছি। তারপরে মনে করলাম মেয়ের বাড়িতে গিয়ে থাকবো। মেয়ের বাড়িতে গেলাম, মেয়ের শ্বশুর শাশুড়ি আর আমার একটি মাত্র ছেলে আমার জামাই, তারা তো মানে আপ্লুত, তারা বলে আপনি এখানেই চলে আসুন, পার্মানেন্টলি চলে আসুন, এখানেই থাকুন। তার শ্বশুর শাশুড়ি বলে পারলে আপনি আপনার ফ্ল্যাট, সল্টলেকের ফ্ল্যাট সে মানে সেল করে দিয়ে এখানেই থাকুন, মাঝে মাঝে মেক্সিকো যাবেন ছেলের কাছে, এখানেই থাকুন। তো আমি সেই ফ্ল্যাটটা সেল করিনি, আমি এমনি গেলাম। আমার মনে আছে আমি আমি পুজোর আগে গেছিলাম, গিয়ে তো পুজোটা কাটালাম, ভালোভাবে কাটালাম, ওখানেও পুজো হয়, এলাম,
তারাও আমাকে নিয়ে ওই শ্বশুর শাশুড়ি দুজনে মিলে মর্নিং ওয়াকে যায়। আমি মর্নিং ওয়াকে ওদের সঙ্গে যেতাম, আসতাম। শাশুড়ি চাকরি করে, স্কুলে চাকরি করে, সে মর্নিং ওয়াক সেরে সে খেয়ে দিয়ে সে তার স্কুলে চলে যেত। আমার মেয়ে স্কুলে কাজ করে, সেও তার স্কুলে চলে যেত। এবং জামাই তো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে, সেও বেরিয়ে যেত। নাতি নাতনি দুটো তাদের স্কুলে চলে যেত। এক রয়ে গেল আমার বেয়াই, তার সঙ্গে কত কথা বলবো। সেও পেপার পড়ছে, টিভি দেখছে, এই রকম। তাদেরও কিন্তু আমার মানে কথা বলার সেরকম, মানে আমি তো মূলত আমার মেয়ের সঙ্গে ওই বাচ্চাগুলোর সঙ্গে খেলাধুলো করব বলে, আনন্দ করব বলে গেছি। মেয়েও স্কুল থেকে এসে তার ছেলে মেয়ের লেখাপড়া নিয়ে বসে গেল। তারপরে শ্বশুর শাশুড়ি কি ওষুধ খাবে এইসব নিয়ে বসে গেল। ঠিক আছে, খুব ভালো কথা, শ্বশুর শাশুড়িকে তো দেখতেই হবে। জামাই তো আস্তে না আস্তে হাত মুখ ধুয়ে একটা ঘর বন্ধ করে সে আর কাজ করতে লাগলো। মেয়েও ভাবলাম যে এবার পড়াশুনো, ছেলে মেয়েকে পড়াশুনো বুঝিয়ে দিয়ে হয়তো বললাম যে আয় না একটু গল্প করি। হয়তো 10 মিনিট গল্প করলো, কি তো স্কুলে হলো বল, কীরকম এখানকার, গল্প করলো। 10 মিনিট পরে উঠে বললো মা উঠি, দেখি শাশুড়ি মা কি করছেন রান্নাঘরে, একটু এগিয়ে দিয়ে আসি, তারপরে গুচ্ছের খাতা কারেক্ট করতে হবে, দিস্তে খাতা বাড়িতে এনেছি, খাতা কারেকশন করতে হবে বলে বসে গেল। সেখানেও আমি মাসখানিক থাকার পর দেখলাম দূর, আমার তো এখানেও ভালো লাগছে না, আমি তো গল্প আড্ডা আনন্দ এইগুলো করতে পারছি না। তো আমি ফিরে এলাম, মানে দিল্লি থেকে মাসখানিক থাকার পর ফিরে এলাম। এসে সল্টলেকের বাড়িতে থাকতাম, ওখানে কমিউনিটি হল আছে, ওখানে গিয়ে আমি সন্ধেবেলা ওই কমিউনিটি হলের সামনে যে পার্কটা আছে সেখানে গিয়ে আমার মতনই অনেক বৃদ্ধরা আসে, তারা ওই মাঠটাতে পায়চারি করে বা ঘোরে রাউন্ড দেয়, সেই সব আমিও করতাম, করে গল্প করতাম। এই রকম চলতে লাগলো। তারপরে সকালবেলা তারপরে দেখলাম ঘাড়ের মধ্যে বাজার হাট, মাসকাবারি বাজার, ব্যাংকের কাজ সবই ঘাড়ে চেপে গেল। পেনশন তো ওঠাতেই হবে। যদিও ছেলে আমাকে অনেকটা টাকা পাঠাতো, বলতো মা তুমি তোমার পেনশন উঠিও না, ওই পেনশনগুলো জমিয়ে তুমি কোনো ফিক্সড করে দাও। তখন ঠিক আছে, সেটা আমি করব। তো তোরা দেশে এলে পরে তোদের ভাই বোনকেই তো আমি নমিনি করে যাবো, বা আমার কিছুটা জিনিস তোর বোনকেও দেবো, কিছুটা তোকেও নমিনি করব, কিছুটা ফিক্সড ডিপোজিট আমি ওকেও নমিনি করে যাব। সে তো ছেলে আসতেই পারে না দেশে, এই রকম অবস্থা। তো এই করে আমি বলবো না আমার ছেলে মেয়ে আমাকে অবজ্ঞা করেছে, এবং প্রতি মাসে যে অ্যামাউন্টটা আমাকে পাঠায় সেটা আমার খাওয়া খরচা, আমার ইলেকট্রিক বিল, আমার সব কিছু হয়ে যায়, আমার পেনশনের টাকা লাগেই না। তো আমি বলবো না আমার ছেলে স্বার্থপর বা আমার ছেলে আমাকে ভুলে গেছে, আমি একবারও সেটা বলবো না। মেয়েও তাই, যখনই আসে কলকাতায় আসে তখনই হাত ভরে নিয়ে আসে জামা কাপড় শাড়ি, মানে আমাকে কিনতেই হয় না, মানে আমার সেরকম নিজস্ব টাকাতে আমার হাত দিতেই হয় না। কিন্তু সেটাই সব না, আমাকে দেওয়ার মতন টাইম কারণ নেই, যেটা আমি বারবার আমার ননদকে বলছি। আমি একটু গল্প করতে চাই, একটু হাসি আড্ডা এগুলো করতে চাই, বা সারাদিনে কি হলো, সে ভালো কাটলো কি খারাপ কাটলো সেই কুশলটা সংবাদটা আমি জানতে চাই, সেটুকুনো সময় নেই, যে যার মতন ব্যস্ত। তা আমি এটা খুব মিস করলাম। এবং যেহেতু আমার ঘাড়ের ওপর ব্যাংকের কাজ, বাজার হাট, ইলেকট্রিক বিল, হ্যাঁ অনলাইনটা ঠিক আমি পারিনি, এখনও পেরে ওঠেনি ইলেকট্রিক বিল দিতে যাওয়া। এবার আমি যখন অসুস্থ হয়ে গেছি, কোনো রকমের ঠিকে যে লোক যে আছে, যে ঠিকে মাসি আছে, তাকে দিয়ে কাছ থেকে কিছু সবজি বাজার করে আনিয়ে কোনো রকমের ফুটিয়ে খেয়ে নিলাম। একা মানুষ, একটা রান্নার লোক রাখতেও ইচ্ছে করে না। তো এই সব 7-5 ভেবে আমি স্বেচ্ছা আনন্দ সহকারে আমি বৃদ্ধাশ্রমে গেছি, এবং এতে আমার মেয়ে এবং ছেলে খুব রাগ করেছে। ওরা বলছে লোকে কি ভাববে। আমার ছেলে বলছে আমি একটা বিদেশে এত বড় পোস্টে কাজ করি, আমি প্রতিষ্ঠিত, আমার বউ এত ভালো কাজ করে, মেয়ে জামাইও তাই বলেছে, 5টা লোক তো 5 রকমের কথা বলবে মা, ওরা ভাবে আমরা তোমাকে টাকা দিই না, আমরা তোমার ভরণ পোষণ করতে পারি না,
আমরা তোমাকে দেখাশুনো করতে পারি না, টাকা পয়সা পাঠাই না, আমি তো তোমার কাছে, ছেলে বলেছে তো আমার কাছে তোমাকে রাখতে চেয়েছি, মেয়েও বলেছে আমি কেন, আমার শ্বশুর শাশুড়িও তোমাকে বলেছে আজীবনকাল তুমি এখানে এসে থাকো, তা সত্ত্বেও তুমি বৃদ্ধাশ্রম কেন বেছে নিলে মা? এটা তো আমাদের ফেস লস হলো। বলে তোদের তো কোনো দোষ না, আমি তো স্বইচ্ছে গেছি। তো সে সেবাদি বলল আমি এখানে এসে জানিস তো, আমার আমার ননদকে বলছে আমি খুব খুশি, আমি হা হা করে হাসতে পারছি, গল্প করতে পারছি, সামনে বেড়াতে পারছি, এবং আমার বয়সী বা আমার থেকে বড় আছে কিছু, কেউ আমার সমবয়সীও আছে, আমরা না সন্ধেবেলা সকালবেলা বই, এখানে তো কোনো কাজকর্ম নেই, মুখের সামনে খাবারগুলো এসে যাচ্ছে, গল্প করছি। এখানে একটা ঠাকুরের মন্দির আছে মানে আমাদের কমপ্লেক্সের মধ্যে, সেখানে সকালবেলা নাম গান হয়, সেটা শুনছি, সন্ধেবেলা আরতি হয় সেটা দেখছি, তারপরে গল্প করছি, যে যার ইয়ার্কি ফাজলামো, মানে মনে হয় আমাদের এক ধাপে আমার বয়স সেই 16তে গিয়ে দাঁড়িয়েছে, মানে 16 ওই সময়কার যে গল্প গাথা সেইগুলোই চলছে, খুব আনন্দে আছি জানিস তো। তো এই ধারণাটা ভুল যে ছেলের মারাই শুধু বা মা বাবারাই বৃদ্ধাশ্রমে যায়, বা ছেলেমেয়েরা দেখছে না বলে জোর করে তাদের বৃদ্ধাশ্রমে পাঠানো হয়েছে, তা কিন্তু নয়। অনেকে কিন্তু স্বেচ্ছায় যাচ্ছে, এদের ভালোবাসাতে কোনো কিন্তু খাদও নেই, কোনো কন্ডিশনও নেই যে তোমাকে আমরা রাখবো, তোমাকে এই দিতে হবে, মানে এই সেবাদির ক্ষেত্রে যেটা দেখলাম তো নেই, ভালোবাসার কোনো খাদ নেই, কোনো ভেজাল নেই, কিন্তু অভাব হলো কথা বলার মানুষের, একাকিত্বটা এদের ঘিরে ফেলছিল, সেই জন্য এরা স্বেচ্ছায় বৃদ্ধাশ্রম গেছে। তো এই সেবাদির মতন অনেকেই হয়তো আছে, অনেক বাবা মাই আছে যারা স্বেচ্ছায় গেছে, শুধু শুধু ছেলে মেয়েদের দোষ দেওয়ার কোনো মানেই হয় না। আর একজন আমাদের এই শিয়ালদাতে থেকেই পাশের পাড়াতেই, সেও এই বছরের পুজোর পর, দশমীর পর বেহালার ওখানে একটি নতুন হয়েছে বৃদ্ধাশ্রম, সুরসুনা বলে একটা জায়গা আছে না, সেখানে হয়েছে নতুন মানে ওই 5 জন বোর্ডার গেছে, সবে 3 জন মহিলা আর 2 জন পুরুষ, ওকে নিয়ে 2 জন পুরুষ। তো তাকে মানে এই ভদ্রলোকের নাম শ্যামল না। সে কেন গেছে শোনো, তার দাদা বৌদি সে বিয়ে করেনি, এই শ্যামলদা বিয়ে করেনি, দাদা বৌদি এবং দাদা বৌদির একটি ছেলেকে নিয়ে সে, এইটাই ওদের সংসার, এই 4 জনকে নিয়ে ছিল, ঠিক আমাদের পাশের গলিতেই ওদের বাড়ি। তা ও দাদা 1 বছরও হয়নি পেটে ক্যান্সার হয়েছিল, মারা গেছে। তারপরে ওই দাদাটা মারা যাবার পর, শ্যামলদার দাদার নাম বাবুদা, ও চলে যাবার পর, মারা যাবার পর ওর ছেলেটা ব্যাঙ্গালোরে চাকরি পেয়ে গেল, তো সে ব্যাঙ্গালোরে চলে গেল। এবার বাকি রইল কি, দাদার বউ মানে বৌদি এবং এই শ্যামলদা। এবার সে নিজে ভাবলো যে আমি তো বৌদির সঙ্গে একটা বাড়িতে আছি, এই পাড়াটা হলো মধ্যবিত্ত পাড়া, 2 দিন পরে কোনো কথা উঠতে পারে যে বেশ তো বৌদির সঙ্গে আছিস, এখনো ওঠেনি, কিন্তু উঠতে কতক্ষণ, মানুষের মন তো মানে এই যুগে মানুষের মন কিন্তু খুব একটা পরিষ্কার না, তারা তিলকে তাল করে দিতে পারে, সে তার বৌদিকে নিজের দিদির মতন দেখে, কিন্তু কজন সেটা বুঝবে, তাই জন্য সে স্বেচ্ছায়, মানে পেপারে অ্যাড দেখেছিল নতুন হয়েছে, ওরা বোর্ডার খুঁজছে, সে গেল, গিয়ে এই দশমীর পর সে গেছে, এবং সে ভালোই আছে, এই কদিন হলো গেছে, মাঝে মাঝে আসে, কারণ বৌদিকে টুকটাক বাজার হাট, ব্যাংকের টাকা এইগুলো, মানে এই একবারই এসছে, এসে আমাদের বাড়িতে দেখা করে গেছে, এসে বৌদিকে ব্যাংকের টাকাগুলো উঠিয়ে দিয়ে গেল, কিছু বাজার হাটও করে দিয়ে গেল, বলে আমি মাঝে মাঝে আসবো, 15 দিন অন্তর অন্তর আসবো, কিন্তু থাকবো না, আমি চলে যাব। এইরকম কোটি কোটি মানুষ আছে যারা স্বেচ্ছায় বৃদ্ধাশ্রমে গেছে, এবং বড় আওয়াজ হয়, মানে বাড়ির এখানে এত মোটর বাইক যায় না, তো স্বেচ্ছায় গেছে বা বৃদ্ধাশ্রম, এবং সেখানে গিয়ে তারা আনন্দে আছে, তাদের একাকিত্ব ঘুচেছে, তাই জন্য এই রকম কথা বলার আগে 2 বার ভাববে যে সবাই কিন্তু ইচ্ছে করে যায় না। তো কেমন লাগলো তোমাদেরও, কি এরকম কেউ চেনা জানা আছে যারা স্বেচ্ছায় গেছে,
এবং খুব আনন্দের সঙ্গে আছে। যদি থাকে তো প্লিজ কমেন্ট করে জানিও, এবং আমার আজকের বক্তব্য বা ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং হাতটা শক্ত করে ধরে থেকো, এবং তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো। বাই।